তো আজকে আমরা পড়ব লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি ক্লাস 10-এর একটা কবিতা যেটি টেড হিউজ লিখেছেন। তো মাই ওন ট্রু ফ্যামিলি বলতে কবি টেড হিউজ আমাদের নেচারকে বা আমাদের গাছকে বুঝিয়েছেন, যারা আমাদের সত্যিকারের ফ্যামিলি বা পরিবার। সবার প্রথমে পোয়েট টেড হিউজ সম্পর্কে আমরা কিছুটা জেনে নেই। তো সেখানে আমরা টেড হিউজকে এখানে টেক্সট অনুযায়ী লেখা আছে, এডওয়ার্ড জেমস টেড হিউজ was a noted English poet and has been the poet laureate of Great Britain from 1984 till his death। বলছে যে টেড হিউজ ছিলেন একজন নোটেড ইংলিশ পোয়েট। টেড হিউজ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ পোয়েটস, যিনি পোয়েট লাউরিয়েট ছিলেন আমাদের গ্রেট ব্রিটেনের 1984 থেকে তার মৃত্যু অর্থাৎ 1998 পর্যন্ত পোয়েট লরিয়েট ছিলেন। পোয়েট লরিয়েটকে অফিসিয়ালি ইউকে গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে, যাকে কোনো কিছু কবিতা বা অন্য কিছু কম্পোজ করার জন্য অন স্পেশাল ইভেন্ট বা ওকেশন। তো পোয়েট লাউরেট প্রথম পোয়েট লাউরেট হিসেবে জন ড্রাইডেনকে 1668-এ তাকে অ্যাপয়েন্ট করা হয়। তো সেরকম একজন অ্যাপয়েন্টেড সরকারি পোয়েট ছিলেন টেড হিউজ। তার অন্য একটি আইডেন্টিটি আছে, তিনি ছিলেন সিলভিয়া প্লাথের স্পাউস অর্থাৎ হাজব্যান্ড, যিনি একজন নোটেড আমেরিকান পোয়েট। তো টেড হিউজ এই যে কবিতা মাই ওন ট্রু ফ্যামিলিতে খুব সুন্দরভাবে আমাদের নেচার এখন কোন পরিস্থিতিতে আছে বা আমাদের দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ আমাদের পরিবেশের বা আমাদের হিউম্যান সোসাইটির কাছে কতটা, সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কবিতার মধ্য দিয়ে। এবং এটা ডিফরেস্টেশনের উপরে লেখা, যে কিভাবে আমরা ইনডিসক্রাইমিনেটলি গাছগুলোকে হত্যা করছি, গাছগুলোকে মেরে ফেলছি এবং দিনের পর দিন আমাদের নিজের নেচারকে বা পরিবেশকে আমরা দূষণ করে তুলছি এবং আস্তে আস্তে তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। সেগুলো ফার্স্ট পারসন ন্যারেশনে একটা ঘটনার মাধ্যমে আমাদের পোয়েট এখানে তুলে ধরেছেন। সেকেন্ড প্যারাতে কবিতাতে সেখানে একটা ছোট নোট দেওয়া আছে কবিতাটা কার উপরে লেখা সেটা দিয়ে। তো সেখানে বলছেন, দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়াং চাইল্ড ইন অ্যান ওকউড। বলছে যে কবি এখানে একটা জাদুকীয় একটা অনুভূতি বা অভিজ্ঞতা একটা বাচ্চা ছেলের বা একটা ছোটো ছেলের একটা ওক উডের মধ্যে, ওক গাছের বনের মধ্যে যেটা ঘটেছিল, and indicates that human beings and tree should thrive as a single family। এবং সেই ঘটনার মধ্যে দিয়ে এটা ইন্ডিকেট করেছে যে আমরা মানব জাতি এবং গাছ দুজনেই একটা পরিবার হিসাবে বেড়ে ওঠা দরকার একটা সুস্থ পৃথিবীর জন্য বা একটা দূষণমুক্ত প্রকৃতির জন্য। তো ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। এটা এই বিষয়ের উপরে ফোকাস করে যে আমাদের মানব জাতির কল্যাণের জন্যই আমাদের নিজস্ব ইন্টারেস্টের কারণেই আমাদের উচিত পরিবেশকে দূষণমুক্ত রাখা এবং পরিবেশকে রক্ষা করা। তো আমরা যে ইনডিসক্রাইমিনেটলি আমাদের লাভের জন্য যেভাবে বন বা গাছগুলোকে কেটে ফেলছি, যেভাবে নষ্ট করে দিচ্ছি দিন দিন, তো সেইটার ওপরেই কবিতাটা লেখা। এবং সেটা করার ফলে আমরা কিভাবে আস্তে আস্তে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি, সেটাই কবিতার মধ্য দিয়ে খুব সুন্দরভাবে দেখিয়েছেন টেড হিউজ, যিনি একজন মডার্ন পোয়েট। এবং তার কবিতা অনেক, তার একটা যেমন আউটার মিনিং আছে এবং তার একটা ইনার মিনিংও আছে, খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, সেগুলো আমরা কবিতার মধ্যে দেখতে পাবো। তো ফার্স্ট আনজাতে তিনি কি বলছেন, যে ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওকউড, I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. তো কি বলছে প্রথম লাইনে, ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওকউড, ফার্স্ট পারসন ন্যারেশনে কবি বলছেন যে একদা আমি ক্রেভড মানে অ্যাকচুয়ালি সিক্রেটলি যাওয়া, গোপনে যাওয়া, আস্তে আস্তে গেছিলাম ইন অ্যান ওকউড একটা ওক গাছের বনের মধ্যে।
আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, আমি সেখানে খুঁজছিলাম একটা স্ট্যাগ। স্ট্যাগ মিন্স মেল ডিয়ার, ছেলে হরিণ আমি খুঁজছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি এখানে স্ট্যাগ বলতে কবি তার পারপাস অফ লাইফ অথবা শেল্টারকে ইঙ্গিত করেছেন, যে আমি একটা শেল্টার বা আমার পারপাস অফ লাইফ কি সেটা আমি দেখার জন্য, খোঁজার জন্য আমি একবার ওকুডে গেছিলাম। সেখানে গিয়ে আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে কোথায় শেল্টার পাওয়া যায়, কোথায় আরাম পাওয়া যায়, বা কোথায় আমি আমার যে পারপাসটা, যে লক্ষ্যটা সেটা আমি পাবো, এরকম কিছু ভাবতে ভাবতে তিনি ওকুডে ঘুরছিলেন। তো সেখানে গিয়ে কি হচ্ছে, আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, আমি সেখানে গিয়ে একটা বৃদ্ধা মহিলার সঙ্গে আমার দেখা হয়। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, যে মহিলাটা সম্পূর্ণভাবে নোবলি মিন্স টলমলো করা, আনস্টেডি। স্টিক মানে হাতে লাঠি আছে কিন্তু লাঠিটা নিয়েও সে মানে টলমলো অবস্থায় আছে, দুর্বল হয়ে আছে, জীর্ণ অবস্থায় আছে। অ্যান্ড র্যাগ, এবং তার গায়ে ছিন্ন বা ছেঁড়া জামা কাপড় আছে। তো সেরকম একটা মহিলাকে তার দেখা হয়েছিল তার সঙ্গে। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে মহিলা যার সঙ্গে তিনি দেখা করেছিলেন, এই মহিলাই হচ্ছে নেচার, আমাদের প্রকৃতি। তার যে একদম জীর্ণ দশা, যেটা আমাদের নিজের লোভের কারণে দিন দিন পরিবেশকে দূষণ করার মধ্য দিয়ে তাকে আমরা জীর্ণ শীর্ণ করে দিয়েছি। তো সেই নেচারকে পার্সনিফাই করছে লাইক আ ওল্ড ওম্যান। তো তার সঙ্গে দেখা হয়েছে তার। শি সেড, দেখা হওয়ার পরে তিনি বলছেন, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। সেই বৃদ্ধা মহিলা তাকে বললেন, সেই বৃদ্ধা বললেন যে আমার ব্যাগে তোমার কিছু সিক্রেট আছে যেটা তুমি জানতে চাইছো। আমরা প্রথমে বলেছিলাম না, যে কোনো পারপাস অফ লাইফ বা কোনো কিছু খোঁজার জন্য সেখানে গেছিল বনের মধ্যে। তো যাওয়ার পরে সেই মহিলাটা তার ব্যাগটা ইন্ডিকেট করে দেখিয়ে বলছে যে তোমার যে সিক্রেট আমার এই ব্যাগের মধ্যে আছে, তুমি দেখবে। অর্থাৎ তোমার কিছু, তুমি যেটা জানতে চাইছো, তোমার গোপন কথাগুলো, সেটা আমার ব্যাগের মধ্যে আছে। তো সেকেন্ড স্ট্যানজা দেখা যাক কবি কি বলছেন। দেন শি বিগান টু ক্যাকল অ্যান্ড আই বিগান টু কোয়াক, শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক। উনি বলছেন যে দেন শি বিগান টু ক্যাকল, ওই বৃদ্ধা হঠাৎ করে, ক্যাকল মানে হচ্ছে খুব জোরে একটা কর্কশ স্বরে হাসতে শুরু করে দিল। তো কবি বনেতে ওকুডে গেছিলেন, সেখানে গিয়ে একটা বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়েছে, এবং যখন তিনি খুব জোরে হাসছেন কর্কশ স্বরে, তো স্বাভাবিক ব্যাপার তিনি ভয় পেয়ে যাবেন। তো তখন তিনি কি করছেন, বলছেন অ্যান্ড আই বিগান টু কোয়াক, এবং আমি ভয়ে কাঁপতে শুরু করে দিলাম। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। তো তিনি সেই লিটল ব্যাগটা খুললেন, যেখানে বলেছিলেন যে আমার ওখানে, মানে ওনার সিক্রেটটা ওখানে লুকানো আছে। তো সিক্রেটটা দেখানোর জন্য উনি ব্যাগটা খুললেন, এবং কবি কি বলছেন, আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি টুয়াইস মানে দ্বিতীয়বারের জন্য যেন আমি জেগে উঠলাম। অ্যাকচুয়ালি কবি কী করছিল, প্রথমবারই তিনি কল্পনা করছিলেন, ভাবছিলেন, এবং যখন ব্যাগটা খুললেন তিনি কি করলেন, উনি অন্য জগতে চলে গেলেন, অন্য একটা দৃশ্য তার সামনে চলে গেল। অর্থাৎ স্বপ্নের মধ্যে আরেকবার যেন ঘুমিয়ে পড়ে আবার স্বপ্ন বা কল্পনা করতে থাকলো। তো সেখানে কি দেখছেন তিনি, সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব, কবি নিজেকে পেলেন যখন পুনরায় আবার উঠলেন বা আবার কল্পনার মধ্যে খুঁজে পেলেন নিজেকে, সেখানে দেখছেন যে তানার চারিদিকে সারাউন্ডেড মানে ঘিরে রেখেছেন একটা স্টেয়ারিং ট্রাইব। স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তো একটা ট্রাইবের দল, যেন একটা মানে আদিবাসীর দল, সবাই তার দিকে তাকিয়ে আছে। এবং কি হচ্ছে, মি টাইড টু আ স্টেক, টাইড মানে আমাকে বেঁধে রাখা হয়েছে, টু আ স্টেক একটা
লাঠির সঙ্গে, একটা খুঁটির সঙ্গে পোয়েটকে যেন বেঁধে রেখেছেন সেই ট্রাইবগুলো। তো আমরা বিভিন্ন বই দেখি না, ফিল্ম দেখি, ইংলিশ বই বা অন্যান্য বইতে, যেখানে আমরা দেখি কোনো হিরো বা হিরোইনকে মানে বেঁধে রেখেছে বনের মধ্যে এবং অনেকগুলো ট্রাইব হাতে স্পেয়ার নিয়ে, সব বল্লভ নিয়ে তাকে আটকে রেখেছে, বেঁধে রেখেছে এবং তাকে মানে সে একটু অন্য অদ্ভুত, মানে সিভিলাইজড পার্সনগুলো সেই আদিবাসীর কাছে একটু অন্যরকম মনে হচ্ছে, তারা বুঝতে পারছে না শত্রু কী বা অন্য কিছু, তো আটকে রেখেছে। তো সেরকম একটা দৃশ্য কবি নিজেকে পেলেন, ওরকম একটা চারিদিকে মানে ট্রাইবগুলো, যেখানে আদিবাসীগুলো তারা তাদেরকে মানে ঘিরে রেখে দিয়েছে এবং তাকে একটা খুঁটির সঙ্গে বাঁধা আছে। তো থার্ড স্ট্যাঞ্জায় কবি বলছেন, দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, উই আর চোপ ডাউন, উই আর turned up, you do not blink an eye, unless you make a promise now you are going to die. তো দে সেড, দে মানে ওই ট্রাইবগুলো যারা সারাউন্ডিং করেছিল, চারিদিকে ঘিরেছিল আমাদের পোয়েটকে, তারা বলছেন উই আর দ্য ওক ট্রিজ। তাহলে ওই যে ট্রাইবগুলোর কথা কবি বলেছেন তারা অ্যাকচুয়ালি ওক ট্রিজ। দ্য ওক ট্রিজ আর পার্সনিফাইড অ্যাজ আ ট্রাইব। তো তারা বলছেন যে আমরা হচ্ছে ওক গাছ, অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, আমরা হচ্ছে তোমার সত্যিকারের বা তোমাদের সত্যিকারের পরিবার বলতে আমরা যেটা বোঝাই, যারা সঙ্গে থাকে, প্রতি মুহূর্তে আমাদেরকে হেল্প করে, তাদেরকে আমরা পরিবার বলি একে অপরকে। তো আমরা গাছ আমাদের কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে আমরা সেটা জানি। তো সেই গাছগুলোই বলছে আমরা তোমার সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, বলছে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে কেটে ফেলা হচ্ছে, টুকরো টুকরো করা হচ্ছে। উই আর টার্ন আপ, আমাদেরকে ভেঙে দেওয়া হচ্ছে, মারিয়ে দেওয়া হচ্ছে, আমাদের অস্তিত্বটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে তোমাদের লাভের কারণে। তোমরা ইনডিসক্রাইমিনেটলি মানে অবিচারে এগুলোকে নষ্ট করছো। অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, ইউ মানে হিউম্যান বিইংকে বলছেন যে তোমরা এটা নিয়ে একটুও চিন্তা করো না, এমনকি একটা চোখের পলকও ফেলো না, তোমরা একদমই চিন্তা করো না যে এর ফলে কী হবে, কাদেরকে নষ্ট করছো, কেন নষ্ট করছো এবং তার পরবর্তী প্রভাব কী হবে সেটা তোমরা একটুও ভাবো না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, তুমি যদি এখন একটা প্রতিশ্রুতিবদ্ধ না হও, এই প্রতিজ্ঞা যদি তুমি নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি এখন মরে যাবে বা তোমার মৃত্যু হবে। অর্থাৎ যে সিক্রেটটা আমাদের আগেই সেই বৃদ্ধা বলেছিলেন, যে ওল্ড ওম্যান বলেছিলেন যে আমার ব্যাগের মধ্যে যে তোমার সিক্রেট আছে, সেই সিক্রেটটা এখানে এসে বললো যে তোমরা যদি এক্ষুনি প্রমিস না করো, এই প্রতিশ্রুতিবদ্ধ না হও যে আমাদের ফরেস্টগুলোকে নষ্ট করলে চলবে না, গাছগুলোকে এইভাবে কাটলে চলবে না, এবং এটা যদি আমরা না করি তাহলে কি হবে, আমরা খুব শীঘ্রই মারা যাব, অর্থাৎ আমাদের অস্তিত্ব সংকটে চলে আসবে, পরিবেশ দূষণ বাড়বে এবং সব দিক থেকে আমরা অস্তিত্ব সংকটে ভুগব। তো কি প্রমিস করতে বলছে গাছটা? তো ফোর্থ স্টাঞ্জাতে সেই মানে পার্সনিফাইড ওক ট্রিজগুলো কবিকে বলছেন, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল, সোয়ার নাও ইউ উইল প্লান্ট টু, unless you swear the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. তো তানারা বলছেন যে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল, তুমি যখনই দেখবে যে একটা গাছকে ফেল মানে কাটা হয়েছে বা কাটছো তোমরা, সোয়ার নাও এক্ষুনি প্রতিশ্রুতিবদ্ধ হও, এক্ষুনি দিব্যি করো, নাও ইউ উইল প্লান্ট টু, তুমি দুটো গাছ বপন করবে, এইটা প্রতিশ্রুতিবদ্ধ হও তোমরা। তারপর বলছেন আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, তুমি যদি এই প্রতিশ্রুতিবদ্ধ না হও তাহলে কি হবে, তোমার শরীরে এক্ষুনি তোমার গায়ে এই ওক গাছের যেমন কালো ছাল, বার্ক মানে ছাল, গাছের ছাল, সেটা তোমার গায়ের উপরে রিঙ্কেল আকারে বা ভাঁজ আকারে পড়ে যাবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক, এবং তোমার গাছ তোমার শরীর থেকে শিকড় বার হয়ে তুমি এই গাছের একটা অংশ হয়ে যাবে। এই গাছ অর্থাৎ তুমি ওক গাছে পরিণত হবে তুমি যদি দিব্যি না করো। তোমার মানব যে মানুষের এক্সিস্টেন্স তোমার আর থাকবে না। তোমার কি হবে, তুমি গাছের মতো নির্জীব হয়ে যাবে, তোমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে।
হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্মাবে গাছ হিসাবে, বাট নেভার গ্রিউ, কিন্তু কখনো বড় হবে না। বড় হওয়ার আগেই তোমাকে সেই মানুষ কী করবে, তার লোভের কারণে তোমাকে কেটে নেবে, অথবা কি হবে, এই পলিউটেড মানে এনভায়রনমেন্টে তুমি চোক ডাউন হয়ে যাবে, তুমি বাড়তে পারবে না, এই পরিস্থিতি তোমার হবে। শেষ প্যারাতে লাস্ট স্টানজাতে কবি বলছেন, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, when I came out of the oak wood back to human company, my work was the work of human child, but my heart was a tree. তো এটা যে মানে এতক্ষণ যে স্বপ্নটা তিনি দেখেছিলেন, তিনি যেটা ভেবেছিলেন, এখন বাস্তবিক স্বপ্ন থেকে বেরিয়ে কবির কি রিয়েলাইজেশন হয়েছে, কি মানে পরিবর্তন হয়েছে এই স্বপ্নটা দেখার পরে বা এটা ভাবার পরে, তো সেটা কবি আমাদের সঙ্গে শেয়ার করছেন। বলছেন, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, বলছে এই সেই গাছের মধ্য দিয়ে, বাউ মানে গাছের ডাল, সেই গাছগুলোর মধ্য দিয়ে এটা আমার স্বপ্ন ছিল, যেটা আমি দেখেছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্নটা আমাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, আমি যখন ওক গাছের বন থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। ব্যাক টু হিউম্যান কোম্পানি, সাধারণ মানুষের সমাজে আমি ফিরে এসেছিলাম। মাই ওয়ার্ক ওয়াজ দ্য ওয়ার্ক অফ আ হিউম্যান, আমার চলাফেরা বা আমার কাজকর্ম সাধারণ মানুষের সঙ্গেই ছিল। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টা একটা গাছের মানে গাছের সঙ্গে এমপ্যাথি ফিল করেছিল, অর্থাৎ আই ক্যান ফিল দ্য ট্রিজ, আমি গাছগুলোকে ফিল করতে পারতাম, এবং গাছের মানে আমার শরীরটা মানব জগতের সঙ্গে থাকলেও গাছের প্রতি আমার একটা মানে টান তৈরি হয়ে গেছিল, গাছগুলোকে নিয়ে আমি ভাবতে শুরু করেছিলাম, কারণ আমি এই স্বপ্নের মধ্যে বুঝতে পেরেছিলাম যে গাছগুলো আমাদেরই মাই ওন ট্রু ফ্যামিলি, আমাদের সত্যিকারের বন্ধু, যারা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সাহায্য করেছে। এবং আমরা যদি সেই গাছগুলোকেই এইভাবে নষ্ট করতে থাকি, ডিফরেস্টেশন করতে থাকি, গাছগুলো কেটে ফেলতে পারি এবং নতুন নতুন সেখানে কলকারখানা তৈরি করে থাকি, আমাদের লোভের কারণে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য আমরা গাছগুলোকে শুধু নষ্টই করে থাকি, যদি প্লান্টেশন না করি পুনরায়, তাহলে কি হবে আমাদের, সেটা আমি বুঝতে পারার পরে আমি এখন কি হয়, গাছের মতো করে আমি ভাবতে থাকলাম, গাছগুলোকে নিয়ে ভাবতে থাকলাম। এবং তিনি এই কবিতার মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে গাছের ইম্পর্টেন্স কতটা, ডিফরেস্টেশন আমাদের কতটা ক্ষতির দিকে নিয়ে চলে যাবে, এবং আমাদের কিভাবে নিজেদের অস্তিত্বের কারণে বা নিজেদের ইন্টারেস্টে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এইভাবে কবি সুন্দরভাবে এই মানে থিমটাকে তুলে ধরেছেন, আমাদের ডিফরেস্টেশন এবং দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ ইন আওয়ার লাইফ, সেগুলো তুলে ধরেছেন। তো আশা করি আমরা কবিতাটা সবাই বুঝতে পেরেছি। কবিতাটা খুব সুন্দর একটা থিম নিয়ে লিখেছেন টেড হিউজ, এবং বর্তমান যে পরিস্থিতি, আমাদের চারিদিকে যে দূষণ হওয়ার কারণে বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটছে, চারিদিকে যে ড্রট ফ্লাডগুলো হচ্ছে, যেগুলো আমরা গাছগুলোকে নষ্ট করছি বলে আস্তে আস্তে পরিবেশ দূষণ হচ্ছে, এবং যে কারণে বিভিন্ন রকমের রোগের উদ্ভব হচ্ছে, এবং আমরা কি করছি, আমাদের নিজের ক্ষতিটাকেই ডেকে আনছি। আমাদের উচিত কি করা, যদি আমরা গাছটা কাটিও কোনো কারণে, তো তার কারণে যেটা আমাদের পোয়েট আমাদের সাজেস্ট করেছেন, তিনি বলেছেন যেন গাছ নিজে এসেই গাছকে পার্সনিফাই করে তিনি বলছেন যে একটা যদি আমরা গাছ মানে কেটে ফেলি, তাহলে আমাদের উচিত আরও 2টো গাছ রোপণ করা। তাহলে আমরা কি হবে, আমাদের যে পরিবেশের ফ্রেশনেসটা আমরা কি করব, বজায় রাখতে পারবো, এবং আমরা একটা সুস্থ পরিবেশ আমাদেরকে দিতে পারবো, এবং আমাদের পরের জেনারেশনকে আমরা উপহার স্বরূপ দিতে পারবো।